কম বেশি পড়ছি। আর্টিকেল সম্পর্কে বেসিক একদম গোড়া থেকে বলার মতো জিনিস এটা আর না। বাট তোমাদের এইখানে আর্টিকেল কিভাবে দরকার এইটা আমি আগে একটু তোমাদেরকে হিন্টস দিব। ব্যাপার হচ্ছে কি, আমি ফার্স্টের দিন একটা কথা বলছি কিনা জানি না, আমি যেভাবে পড়াবো সেটা মোস্ট অফ দা সিলেবাস যেটা থাকে যে বিসিএস লেভেল পর্যন্ত এই জিনিসগুলো নলেজে কাজে দিবে। এখন সেই জায়গা থেকে বলবো আর্টিকেল কিন্তু বিসিএস এও আসে, সহজ টপিক, ছোটবেলা থেকে পড়ি কিন্তু বিসিএস এও আসে। বাট বিসিএস এ কি আর যেভাবে ক্লাস 5-এ পড়ছি আর বিসিএস এর আর্টিকেল কোশ্চেন কি একরকম হবে? নাম্বার থাকবে 1 মার্ক, ধরো আর্টিকেল থেকে একটা কোশ্চেনই হবে, বাট সেটার স্ট্যান্ডার্ড বিসিএস লেভেলেই স্ট্যান্ডার্ড। আবার হচ্ছে তোমার, এখন বলতে পারো যে স্যার আর্টিকেল মানে তো এ আর দা বসাবো, এর মধ্যে আর কি কঠিন করবে বা কি বা ভিন্নতা আছে ছোটবেলার মধ্যে আর বড়বেলার মধ্যে, ওইটাই আমি তোমাদেরকে এখন একটু বুঝাবো বা দেখাবো। তেমনি ভাবে তোমাদের অনার্স লেভেলে কোন টাইপের আর্টিকেল আসে। বেসিক্যালি আমরা ছোটবেলায় যে নিয়মগুলো পড়ে আসছি, ওই যে যেগুলো মনে পড়বেই তোমাদের, যে ভাওয়াল থাকলে এন, কনসোনেন্ট থাকলে এ, এটা তো প্রাইমারি। এরপরে কিছু ব্যতিক্রম নিয়ম শিখছি যে ভাওয়াল থাকলেও ইউ বা ওয়া এর মতো উচ্চারণ হইলে এ হবে, আবার কনসোনেন্ট থাকলে উচ্চারণ এটার মতো হইলে এন হবে, তাই না? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের আগে দা বসে, পর্বতমালা দ্বীপপুঞ্জ, এটা এইগুলো আছে কিন্তু। তো গতানুগতিক এই নিয়মগুলো দেখবা অনেক ক্ষেত্রেই তোমাদের যে 5টা আর্টিকেল শূন্যস্থান, সেইখানে খুব বেশি জায়গায় কাজে দিবে না এই যে গতানুগতিক নিয়মগুলা। তাহলে কাজে কি দিবে সেটাই আমরা একটু আগে দেখবো, তারপরে পড়াই যাব, নিয়মগুলো পড়বো। হ্যাঁ, ওগুলোও পড়বো, একটু পড়তে হবে, ওগুলো মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, দু একটা জিনিস নতুনও থাকতে পারে, সেগুলো আমরা দেখবো আজকে। বাট কোন জায়গাতে বেশি ফোকাস করতে হবে এইটা আমরা একটু প্রথমে দেখে আসি। আচ্ছা, সেখানে যাব। আহ, এটা একটু দেখাবো এখান থেকে। এটা হচ্ছে তোমাদের বিভিন্ন বোর্ডেও আসছে, কিছু আমার এখানে শিট করা আছে। 20টার মতো এখানে প্র্যাকটিস দেওয়া আছে আর্টিকেলের। এই 20টা মোটামুটি প্র্যাকটিস করা মানে মোটামুটি আর্টিকেলের উপর তোমার প্রিপারেশন রেডি হওয়া। তো এই 20টা 2বার করে যদি প্র্যাকটিস করতে পারো কেউ, পড়া শেষে আমাদের আর্টিকেল মোটামুটি পড়া শেষে আমি প্র্যাকটিসের ইয়া দিয়ে দিব, যেমন আজকে 10টা বলবো প্র্যাকটিস করবা, নেক্সট ক্লাসে 10টা দিব প্র্যাকটিস করবা, তো 2টা ক্লাস লাগে আর্টিকেল শেষ হইতে। আশা করি যে তোমাদেরও এই প্র্যাকটিস শিটটাও শেষ হয়ে যাবে। এখানে অনেকগুলো আছে বোর্ডের। তো দ্যাট মিনস আমি বোর্ড থেকেই দেখাচ্ছি, এটাও দেখানো মানে যে বোর্ড থেকে দেখানো তা যে অ্যাকচুয়ালি কিরকম আসে। একটা দেখি প্রথমটা, দেখো লং অ্যাগো দেয়ার লিভড, এখানে ব্ল্যাঙ্ক, ড্যাশ শেফার্ড ইন এ সার্টেন ভিলেজ, ইট ওয়াজ, এখানে একটা ব্ল্যাঙ্ক, ভেরি বিউটিফুল ভিলেজ, বাই, এখানে একটা ব্ল্যাঙ্ক, ড্যাশ উড, এখানে হবে দেয়ার ওয়ার ওপেন স্পেসেস ইন, এখানে একটা ব্ল্যাঙ্ক উড, তারপরে হচ্ছে ড্যাশ বয় ওয়াজ ফন্ড অফ টেলিং লাইস। আচ্ছা দেখো তো, এইখানে কোন জায়গাতে কি এরকম আছে? দেখো এখানে শেফার্ড, এখানে ভেরি বিউটিফুল, উড, উড, বয়, বয়ের আগে আর্টিকেল বসাইতে বলছে। দ্যাট মিনস এরকম কোন কি নিয়ম পাইছো যেগুলো আমরা দেখো ছোটবেলায় পড়ছি? হ্যাঁ, ছোটবেলায় পড়তাম না যে এটার মতো হইলে এটা হবে, এটার মতো হইলে ওটা হবে। যাই হোক, যেই গতানুগতিক নিয়মগুলো ছিল সেগুলোর কোনোটা থেকে কি আসছে? কথা বুঝতে পারে নাই? স্যার ওই সময় তো ছোটবেলার পড়া পড়ছি, এখন তো ওই পড়াটা নাই। না, এখন আর্টিকেলের নিয়ম কিন্তু ওগুলাই। যে নিয়ম আছে, তারপরে এখন যেহেতু আমরা অনেক হ্যাঁ, না বড় সেটাই ক্লাসে বলতেছি যে সেক্ষেত্রে ওরকম কিন্তু খুব থাকছে। বেশি আসে না, বুঝতে পারছি। তাহলে আসেটা কি, এই জিনিসটা হচ্ছে খেয়াল করার বিষয়। যেমন তোমরা একটু ফাইন্ড আউট করবা, তুমি যে কোনো কয়েকজন একটু এটা পুরাটা আর্টিকেলটা সলভ করো দেখি, বলো। লং এগো দেয়ার লিভড, এখানে কি হবে? স্যার দা হবে প্রথমে, আচ্ছা, একজন বলছে দা, আর কেউ? তারপর এ ভেরি বিউটিফুল হবে স্যার, এ ভেরি বিউটিফুল ভিলেজ এ ভেরি বিউটিফুল ভিলেজ, তারপর? বাই দা উড। তারপর? তারপরে ইনে, ইয়ে হতে পারে স্যার, এটা বুঝতে পারতেছি না আমি। আচ্ছা, বলছো এ হতে ইনে পারে। মেবি, হ্যাঁ ইনে। তারপর? দা বয়। দা বয়। আচ্ছা, আর কেউ অ্যান্সার দিবা? আচ্ছা, ও বলছে দা এ, দা এ, দা। ওকে, আর কেউ?
এটা ওয়ান সেট অফ অ্যান্সার। আরেকজন দেই, আরেকজন একটু অ্যান্সার করি, বলো দেখি। অ্যান্সারটা ঠিকই আছে স্যার। তাহলে এখানে দুইজন পেলাম, ঠিকই বলছে সে। আরেকজন দেখি, বলো তার যদি ভিন্ন মত থাকে কেরো। এখানে স্যার এখানে যে আবার উড়াচ্ছে এখানে কি আবার দি হবে? আচ্ছা, এখানে একজন দা দিয়েছো, কিসের দ্যাট মিনস দা হবে মনে হয়। বাকি সব ঠিক আছে। স্যার আমার প্রথমটা মনে হয় স্যার এ হবে। প্রথমটা এ হবে, তারপর বাকিগুলো তো স্যার মনে হচ্ছে ঠিকই আছে। বাকিগুলো ঠিকই আছে। আচ্ছা, তাহলে তোমার সেট অ্যান্সার সেট হচ্ছে এ, এ দা, এ দা। যাই হোক, দেখো এখন বিষয়টা কোথায় যায় আমি একটু খেয়াল করে শুনো, কোথায় কিভাবে হয়। এখানে তোমাদের হয়েছে কয়টা দেখো, এটা হয় নাই, এইটাও হয় নাই, এইটাও হয় নাই, এটা হয়েছে, দ্যাট মিনস তিনটা হয় নাই, 2 মার্কস পাইছো। এইখানে এটা হইছে, এটা হইছে, এটা হয় নাই, এটা হয় নাই, এটা হইছে, দ্যাট মিনস ও 2 পাইছো। তাহলে এবার হচ্ছে এইটাই বুঝতে হবে যে খালি দেখলাম মনে হইলো বসাই দিলাম, বা মনে হচ্ছে বসাই দিলাম, ব্যাপারটা এরকম হবে না। অ্যাকচুয়াল কি হবে, কিভাবে করতে হবে, কি বুঝতে হবে, এইটা খেয়াল করতে হবে। তার আগে আমি এতটুক দেখাই গেলাম আর কি, যে কিভাবে আসে, কি হবে সেটা আমি এখন একটু বেসিকটা দেওয়ার পরে জাস্ট বলতেছি। দেখো, আর্টিকেল, আর্টিকেল জিনিসটা কি, আমরা যদি কোশ্চেন করি কাউকে, সে স্বভাবত অ্যান্সার দেয় এই যে এটা এ অ্যান্ড দা এর ব্যবহারকে, এটাও বলে না, এই ব্যবহারও বলে না, জাস্ট বলে এ অ্যান্ড দা কে আর্টিকেল বলে। আমরা এইভাবে শিখছি না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তো এটা তো ভুল। এ অ্যান্ড দা তো আর আর্টিকেল না। এইগুলোর ইউজ কেসকে বা ব্যবহারকে বলে হচ্ছে আর্টিকেল, যে কোনটা কোথায় ব্যবহার করা হবে সেটার নিয়ম বর্ণনা করা হয় যে গ্রামাটিক্যাল আইটেমে, সেটাকে বলে আর্টিকেল। ক্লিয়ার? এবার এতটুকু, এই ভুলটা অ্যাটলিস্ট এই বয়সে এসে জানা দরকার, যে এগুলোর ব্যবহার যেখানে যেখানে যে নিয়ম আছে সেগুলোর নিয়মকে বলে আর্টিকেল। প্রথম ব্যাপার হচ্ছে এটা। এবার আসো দ্বিতীয় কথা, এইটা কি জিনিস, এই আর্টিকেল কি, কই থেকে আসছে, এটা কি একটা গ্রামাটিক্যাল টপিক নাকি? না, এটা কোনো মেইন গ্রামাটিক্যাল টপিক না। এইটা হচ্ছে একটা, কি লেখছে এখানে বলো তো, ডিটারমিনার, নির্দেশক। ডিটারমাইনার। বা ডিটারমিনেন্ট অনেক সময় অনেক, ডিটারমাইনার বলে আর কি। তো ডিটারমাইনার মানে হচ্ছে নির্দেশক। কি? নির্দেশক। নির্দেশক। ইংলিশে অনেক 4 প্রকারের ডিটারমাইনার আছে, তার মধ্যে একটা হচ্ছে আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল তো নির্দেশক মানে নির্দেশ করা। আর এ অ্যান্ড দা মানে কি, এ মানে একটি, অ্যান্ড মানেও একটি, দা মানে নির্দিষ্ট কোনো কিছু করা, নির্দিষ্ট একটা বা একাধিক, যেটাই হোক না কেন। নির্দিষ্ট করে বললে টিটা খানাখানি, দা আর বাংলা যেটা। তো এই যে নির্দেশ করা, একটাকে নির্দেশ করলে এ আর এন, আর নির্দিষ্ট কোনো একটা জিনিসকে নির্দেশ করলে দা। তো এই যে নির্দেশ করা মানেই তো নির্দেশক, এই জন্য এগুলো বলে ডেটারমাইনার। তো কাইন্ড অফ একটা ডেটারমাইনারের মধ্যে একটা ফাংশন হচ্ছে আর্টিকেল। তো মেইন গ্রামাটিক্যাল আইটেম হচ্ছে ডেটারমাইনার, ওইটার একটা প্রকারভেদ হচ্ছে আর্টিকেল। এটুক বুঝছি, এই বেসিকটুক বুঝছি। তাহলে যদি বিসিএস এ কোশ্চেন আসে যে আর্টিকেল ইজ এ গ্রামার গ্রামার টপিক, বা বলতে পারে যে কি বলবো, যাই হোক, যেভাবে কোশ্চেন সেট থাকে, ঠিক আছে? যদি বলে ডিটারমাইনার, তাহলে কি অ্যান্সার হবে কি? ডিটারমাইনার। ডিটারমাইনার। যদি বলে আর্টিকেল ইজ এ অ্যাডজেক্টিভ, একটা কি বলবো, যে প্রোনাউন নাকি তোমার অ্যাডভার্ব না ডিটারমাইনার, হবে ডিটারমাইনার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তাহলে এই বেসিকটা শিখলাম। এবার আসো, এই দুইটা ভাগ করা যায়, এর মধ্যে শব্দ আছে, আর্টিকেলের মধ্যে শব্দ আছে 3টা, এর মধ্যে ভাগ করা যায় 2টা। একটা হচ্ছে ইনডিফিনিট, একটা হচ্ছে ডেফিনিট। ইনডিফিনিটের মধ্যে পড়ে এ আর এন, আর ডেফিনিটের মধ্যে পড়ে হচ্ছে দা। এখন এই দুইটার মধ্যেই পড়া, বাকি কোনো নিয়ম না পড়লেও চলবে আসলে, এখানে বুঝলেই হয়ে যাবে। ওইটাই আমি বলতেছিলাম যে কেন হবে, ওইটা এখন আমরা ওখান থেকেও বুঝতে পারবো। এখানে আগে একটু বলে যাই। তো আর্টিকেল 2 প্রকার। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। মানে অনির্দিষ্ট মানে কি, ধরো 100টা আম আছে, যে কোনো একটাকে বুঝাইতে হইলে সেটা কি অনির্দিষ্ট। এই জন্য এ আর এন ব্যবহার করব তখন, নাকি? মানে যে কোনো একটাকে, 100টার মধ্যে যে কোনো একটাকেই আমি বলতে পারি এখানে।
বুঝাই দিলাম? এ ম্যাঙ্গো মানে একটা, যে কোনো একটা, ওই 100টা আমের মধ্যে যে কোনো একটা আম। তাহলে এটা হলো অনির্দিষ্ট করে বুঝানো। আর ডেফিনিট হচ্ছে নির্দিষ্ট করা, যে ওই 100টা আম ঠিক আছে, ওইটার মধ্যে একটা আম সবচেয়ে বড়, ওই আমটাকেই বলতেছি, তখন হলো দা ম্যাঙ্গো। বুঝাইতে পারছি? জি স্যার। স্যার নির্দিষ্ট করে যখন একটাকেই নির্দেশ করব বা একটা দলকে নির্দেশ করব, তখন সেটা হবে দা। আর যেটা জেনারেল ভাবে বলবো সেটা এ আর এন, যেটার আগে এ যেটার আগে এন, সেটা এ আর এন এর যে বাংলা নিয়ম শিখছি ছোটবেলায় সেগুলো অনুযায়ী বসবে। বাট নির্দিষ্ট কোনটা এবং অনির্দিষ্ট কোনটা, এইটা বুঝতে পারাটা সবচেয়ে জরুরি। এবার আসো তাহলে আমরা একটু ওই শীটেরটাই যাই, যে নির্দিষ্ট আর অনির্দিষ্ট ব্যাপারটা আসলে কিভাবে কি হলো। দেখো, প্রথম প্যাসেজটা একটু বাংলা সহ জিনিসটাকে বোঝার চেষ্টা করি। লং অ্যাগো দেয়ার লিভড ড্যাশ শেফার্ড ইন এ সার্টেন ভিলেজ। দেখো, অনেকদিন আগে একটা নির্দিষ্ট গ্রামে, তুমি কি এখানে যারা দা বলছো, দা শেফার্ড মানে কি তুমি শেফার্ডটাকে আগে থেকে চেনো? চেনো না না। স্যার। তুমি তো তাকে নির্দিষ্ট করে বলতেছো না, তুমি জেনারেল ভাবে বলতেছো। এই বাংলাটাই তো এরকম, যে অনেকদিন আগে একটা রাজা ছিল, এরকম ভাবে বলি না? তো ওইখানে এরকম যে অনেকদিন আগে একটা গ্রামে একটা মেষ বালক বাস করতো, এ শেফার্ড। তাহলে এই প্রথমে তো আর তাকে নির্দিষ্ট করে বলছে না, তাকে জেনারেল ভাবে বলা হচ্ছে। তাহলে তখন হবে এ শেফার্ড। তাহলে প্রথম অ্যান্সারটা আমরা পেলাম এ। ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ভিলেজ। এই গ্রামটাও তো আমরা জানি না, এটা নর্মালি বলছি যে এটা একটা খুব সুন্দর গ্রাম ছিল। বাই ড্যাশ উড। উড মানে হচ্ছে জঙ্গল, উড মানে কাঠ, আবার উড মানে জঙ্গলও হয়। ঠিক আছে? তাহলে একটা জঙ্গলের পাশে, আমরা সাধারণভাবে বর্ণনা করতেছি, একটা সুন্দর গ্রাম ছিল একটা জঙ্গলের পাশে। তাহলে এ উড। তাহলে ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ভিলেজ বাই এ উড। ওকে, দেখো, দেয়ার ওয়ার ওপেন স্পেসেস ইন ড্যাশ উড। দেখো তো, তাহলে কি এই উডটাকে এখন আমরা চিনি না, নির্দিষ্ট করে বলতেছি না? যে এই জি যে স্যার যেই বনের কথা বলে দিছি, এখন সেই বনকেই আবার নির্দেশ করছি। তাহলে ওই বনের মধ্যে ফাঁকা জায়গা ছিল, দেয়ার আর ওপেন স্পেসেস ইন দা উড। এখন উডটা নির্দিষ্ট, তাহলে কোনটা অনির্দিষ্ট কোনটা নির্দিষ্ট এটা বুঝতে হবে। লাস্ট এটা ছিল ড্যাশ বয় ওয়াজ ফন্ড অফ টেলিং লাইস। এখানে বয় কোন বয়? এই যে মেষ বালক, যে বালক, বুঝাইতে পারছি? ওই যে রাখালের গল্পের। তাহলে এখানে ওই বয়টা মিথ্যা বলতে পছন্দ করতো, তাহলে ওই বয় কাকে বোঝাচ্ছে? এই শেফার্ডকে। তখন ওই বয়ের আগে দা দেওয়া ঠিক আছে। তাহলে এ এ এ দা দা, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে এখন আমি যেটা বুঝাইলাম, যে তোমাকে বুঝতে হবে কোনটা মিনিং থেকে, বা পুরা প্যাসেজটা থেকেই বুঝতে হবে। দেখবা যে একটা জিনিস দুইবার আছে, এরকমও আছে, ওই যে উড দুইবার আছে, অথবা সামহাও ওই জিনিসটাকে ইন্ডিকেট করা আছে, যেমন শেফার্ডকে বয় দ্বারা ইন্ডিকেট করেছে। তো এইভাবে বাংলাটা করলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, যে অ্যাকচুয়ালি জিনিসটার কোনটাতে নির্দিষ্ট কোনটাতে অনির্দিষ্ট করা বোঝানো হয়েছে। তো এইভাবে বুঝে অ্যান্সার করতে হবে। আমাকে একটু জানাও এখন যে পুরো ব্যাপারটা ক্লিয়ার কিনা, মাথায় ঢুকছে কিনা, কারণ এই কনসেপ্ট জানতে হবে। জি স্যার আচ্ছা, এভাবে কোথাও পড়াবে না, কোথাও বলবে না, এই জন্যই স্টুডেন্টরা আর্টিকেলের মতো সহজ টপিক বারবার ভুল করে আসে। স্যার একটু বলেন না, ইভেন, আমার বারবার বন্ধ হওয়ার কারণে আমি শুনতে পাই নাই। আচ্ছা বলতেছি, সমস্যা নাই, এখনো তো পড়াই যায়নি, জাস্ট বেসিকটা দেখাচ্ছি। তো বিভিন্ন জায়গাতে যেটা হয়, বা পরীক্ষার সলভ যেগুলো দেয় বিভিন্ন প্ল্যাটফর্মে, বা তোমরা তোমাদের যেই যেই বই ধরো তোমরা কিনছো, এই বইয়ের সলভে যায় দেখবা মোস্ট অফ দা ভুল বা মোস্ট অফ দা অমিল, যেটা মিসম্যাচ একটা বইয়ের থেকে আরেকটা বইয়ের সলভে, সেটাই আর্টিকেলেই সবচেয়ে বেশি পাবা। আমি একরকম সলভ করে দিব, দেখবা ওটা নবযুদ্ধ একরকম করছে, ব্যতিক্রমে একরকম করছে, অন্যান্য বইয়ে দেখবে অন্যরকম করছে। তো ঘুরে ফিরে প্রবলেমটা যেটা হয়েছে, এনারা জাস্ট বেসিক ওই উল্টাপাল্টার সিস্টেমে সলভ করছে, কিন্তু প্রপার এক্সপ্লেনেশন অনুযায়ী একটাই সলভ হয়। এবং এই যে প্রত্যেকটা পরীক্ষার পরে এটা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মারামারি লেগে যায়, যে না এটার সলভ এটাই হবে, আর্টিকেলের সলভ এটা হবে। তার যে স্টুডেন্টের ওটা হয় নাই, তো সে মনে করে আমার তো হয়নি, ভুল হয়েছে, এই সেই হ্যান ত্যান। যে যাই হোক, এটা হচ্ছে এই যে সহজ হওয়ার পরেও না বুঝতে পারার কারণে
এইখানে এই টপিকটাতে অনেক সময় অনেক স্টুডেন্ট বিপদে পড়ে, যেটা আর একটা গুরুত্বপূর্ণ বিপদ। বলছি না, সহজ বিষয়ে ভুল হওয়া মানে তুমি বিপদে থাকতেছো, পাশ করাটা টাফ। তো এই জন্য সহজ জিনিস সহজ হইলেও জিনিসটা যেন ভালো করে পারি, প্রপার নলেজটা মাথায় রাখা দরকার। আশা করি বেসিকটুকু বুঝাইতে পারছি। আমরা বাই দিস টাইম এইটার ইনডেপথ পড়াশোনা করে এইটার সম্পর্কে আর একটু অ্যাডভান্স হওয়ার চেষ্টা করব। আর এইটার একটাই মাত্র সলিউশন, সেটা হচ্ছে প্র্যাকটিস। তুমি নিয়ম পড়ে বললাম না বেশি দূর আগাইতে পারবা না, এটা প্র্যাকটিস করবো যত বেশি, বোর্ড কোশ্চেন গুলো সলভ করবো যত বেশি, তাহলে আইডিয়া হবে যে কিরকম আসে, কোনটা নির্দিষ্ট করে বুঝায় কোনটা অনির্দিষ্ট করে বুঝায়, এই জিনিসটা মাথায় তখন ক্লিয়ার হবে। এবং আমরা এখানে 20টার মতো সলভ করবো ইনশাল্লাহ, মোটামুটি একটা আইডিয়া খুব সুন্দর মতো মাথায় চলে আসবে। আচ্ছা, স্যার হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছিল না, এখন আবার দেখা যাচ্ছে। আচ্ছা। দেখো, তাহলে আমি বললাম যে ইনডিফিনিট ডেফিনিট দুটো তো বললামই। এই যে এখানেই এ অ্যান কে ইনডিফিনিট, কারণ অনির্দিষ্ট ব্যক্তি প্রাণী বস্তুকে বোঝায়। আর ডেফিনিট হচ্ছে দা, সেটা এক বা একাধিক প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়, সেটা হচ্ছে ডেফিনিট। এইটুকুই এখন আমরা পর্যন্ত শিখলাম। এখন আমি কিছু গতানুগতিক নিয়ম পড়াবো, 2টা ক্লাস বা একটা ক্লাস এই নিয়মেই যাবে, তারপর আমরা প্র্যাকটিসে যাব, সমস্যা নেই। আচ্ছা, এ আর এন এর ব্যবহার কোথায় কোথায়, আরেকটা বিষয় একটু বলি। তোমাদের কারিকুলামে এই যে ক্রস, এটা নিয়েও গ্যাঞ্জাম লাগে, এটা একটু ফার্স্টেই বলে রাখি, হ্যাঁ। এবং এটাতে অনেক সহজ হয়ে গেছে তোমাদের। যে কোনো ইয়াতে প্রিভিয়াস কোশ্চেনের অ্যানালাইসিসে দেখা যায় যে অ্যাকচুয়ালি ক্রস কোনোটাতেই আসে নাই। মানে থাকে না আর্টিকেল কিন্তু পড়ার সময় অনেক সময় আমরা দেখছি যে বসবে না কোথাও কোনো আর্টিকেল, সেটা আমরা কিভাবে জানবো, সেটা নিয়ম আছে কিন্তু কিছু, এবং এটার জন্য অনেক স্টুডেন্ট বেশি ভুল করি, মনে হয় যে এখানে কিছু হবে না, ক্রস দিয়ে দিই। তো ক্রস তোমাদের সিলেবাসেই নেই মোটামুটি বলতে গেলে। তোমাদের যে কয়েকটা আসবে কোথাও না কোথায় কিছু বসবে, এ অ্যান্ড দায়ের একটা না একটা বসবে। দ্যাট মিনস এই ক্রসের চিন্তা মাথা থেকে ফেলে দিবা। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় আগে নিতে হবে, না হলে এটা প্রবলেম করবে। তো কোথাও না কোথাও কিছু না কিছু বসবে, ক্রসের চিন্তা মাথা থেকে ফেলে দিবা। এবার আসো, তাহলে প্রথমে কি যেটা আমরা সবাই জানি, কনসোনেন্ট হইলে, শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে, ভাওয়াল কনসোনেন্ট তো চিনি নাকি, জি স্যার। জি এ স্যার। ই আই ও ইউ, এই 5টা হচ্ছে ভাওয়াল, বাকি সব কনসোনেন্ট। তো সব কনসোনেন্ট কনসোনেন্ট। থাকলে এ হয়, ভাওয়াল থাকলে এন হয়, এই প্রথম 2টা নিয়ম, এটা তো আর পড়ার কিছু নেই। আচ্ছা, এখানে যেটা আমি দিছি দেখো, কোন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন বসে, কিন্তু যদি এই নাউনটা দ্বিতীয়বার উল্লেখ থাকে তাহলে তার পূর্বে দা বসে, যেটা একটু আগে আমরা দেখলাম। যেমন এই ধরনের সহজ সেন্টেন্স দিয়ে একটু বোঝাই যে আই হ্যাভ রিড এ বুক, আমি একটা বই পড়েছি। দ্যাট বুক ইজ ভেরি ফাইন, দা বুক ইজ ভেরি ফাইন, মানে ওই বইটা ছিল খুব সুন্দর। মানে যেই বইটা পড়ছি সেটাকে এখন নির্দিষ্ট করে বলার কারণে সেই নাউনের আগে এখন কি দিতে হবে, অবশ্যই দা দিতে হবে। ক্লিয়ার? তেমনি ভাবে আই হ্যাভ ইটেন অ্যান অ্যাপল, দা অ্যাপল ইজ ভেরি টেস্টি, যে আপেলটা খাইছি সেটাকে মেনশন করছি, এই জন্য এটা নির্দিষ্ট করে বলার কারণে সেকেন্ড টাইম যখন এটা নিয়ে কিছু বলা হবে তখন তার আগে দা বসবে। এটা হচ্ছে বেসিক নিয়ম, যেটা আমরা একটু আগে দেখলাম যে এটা ধরতে পারাটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, কিছু ব্যতিক্রম জিনিস আছে, সেগুলো একটু দেখাই। যেমন এখানে এই যে একটা ফ্রেজ লেখছি, নাম্বার অফ, কি লেখছি, নাম্বার অফ। এই নাম্বার অফ দ্বারা বিভিন্ন সাবজেক্ট শুরু হয় এবং দুইভাবে শুরু হয়, হ্যাঁ, এবং 2 ধরনের অর্থ হয়, এবং সেন্টেন্স দেখে বুঝতে হবে সেখানে কি বসবে। একটু 2টা সেন্টেন্স আগে আমি দেখাই আসি, তাহলে এই নিয়মটা বোঝা সহজ হবে, এত হাবিজাবি এখান থেকে পড়তে গেলে প্রবলেমে পড়বা। প্রথম ব্যাপার হচ্ছে 2টা সেন্টেন্স দেখো, ড্যাশ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, ড্যাশ নাম্বার অফ স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট। 2টা সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কোথায় আমাকে একটু বলো তো। একটা আছে স্যার প্রেজেন্টে, আর একটা আছে স্যার আপনার দুইটাই প্রেজেন্টে আছে। জি স্যার দুইটাই প্রেজেন্টে, বাট এক জায়গায় আছে আর, এটা হচ্ছে আপনার পুরো পুরো, আর এটা আছে সিঙ্গুলার। একটা সিঙ্গুলার, হ্যাঁ। একটার ভার্বটা প্লুরাল, একটার ভার্বটা সিঙ্গুলার, সিঙ্গুলার। বাকি সব তো এক। ওই যে নাম্বার অফ 2 জায়গায় আছে। এখন এখানেই হচ্ছে ব্যাপারটা যে যদি এ নাম্বার অফ বসাও, তাহলে এই যে এ নাম্বার অফ স্টুডেন্টস, এই সাবজেক্টটা হয়ে যায় প্লুরাল সাবজেক্ট। আর যদি বসাও দা নাম্বার অফ স্টুডেন্টস, এই সাবজেক্টটা হয়ে যায় হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। স্যার আপনার ভয়েসটা ক্লিয়ার আসতেছে না।
তাই জি সবার স্যার। কাছে কি একরকম? না স্যার। আচ্ছা দেখো তোমার মনে হয় নেট সমস্যা। হ্যাঁ দেখো তাহলে কি স্যার এখন বলতেছিলাম। ঠিক আছে, কি অন্য জনে চালু করছিল তো এর জন্য। হ্যাঁ এ নাম্বার অফ স্টুডেন্টস থাকার মানে হচ্ছে এটা প্লুরাল হয়ে যায়, দা নাম্বার অফ হওয়ার কারণে সেটা সিঙ্গুলার হয়ে যায়। তাহলে এখানে কোনটার আগে এ কোনটার আগে দা বসবে সেটা দেখবো কই থেকে? স্যার ভার্ব ভার্ব দেখে থেকে। চিনবো। ভার্ব থেকে। ভার্ব তো ভার্ব যদি প্লুরাল হয় তাহলে এখানে এ নাম্বার অফ সাবজেক্ট মানে এ বসবে আর্টিকেল হিসেবে। ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে দা বসবে। দা। তাহলে এখন বলতে পারো যে স্যার তাহলে এটা কি বললেন, কিভাবে হবে এটা, মানে কারণটা কি, অর্থ কেন এরকম বা প্লুরাল কেন? এটার বেসিকটা হচ্ছে এ নাম্বার অফ স্টুডেন্টস বলতে বোঝায় কিছু সংখ্যক ছাত্রছাত্রী, কিছু সংখ্যক ছাত্রছাত্রী মানে ধরো 20 জনকে বোঝাচ্ছে। আর দা নাম্বার অফ স্টুডেন্টস কেও বোঝায় কিছু সংখ্যক ছাত্রছাত্রীর একটি দল, 20 জন ছাত্রছাত্রীর একটি টিমকে বোঝায়। বুঝতে পারছি? তাহলে টিম কয়টা? তো একটি টিম। একটা। একটা টিম। দ্যাট মিন্স ওই টিমটা একটা হওয়ার কারণে সিঙ্গুলার সেন্স মেক করে, এই জন্য ভার্ব সিঙ্গুলার। ক্লিয়ার এবার? জি স্যার। জি স্যার। মানে নির্দিষ্ট করে ওই 20 জনের দলটাকে বোঝাচ্ছে, এই জন্য দা, যার কারণে সিঙ্গুলার। আর এই নাম্বার অফ স্টুডেন্টস বলতে বোঝায় 20 জন থাকলে ওই 20 জনের সকলকে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এই জিনিসটা খেয়াল করবো, যদি এরকম কোনো সেন্টেন্স কখনো দেখবা আসে তাহলে এই সেন্সে অ্যান্সার করতে হবে। এটার ইউজ কেস, এটার কোশ্চেন প্যাটার্ন অনেক জায়গায় আসছে। এই নাম্বার অফ দিয়ে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস এ কোশ্চেন আসে, তোমাদের সেন্টেন্স কারেকশনে কোশ্চেন আসে। তো এগুলো এই নিয়মটা সব জায়গায় ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। পড়বো ওখানে যেও আমরা পড়বো, সমস্যা নেই। আচ্ছা তারপরে দেখো কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়াল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ হয়। দ্যাট মিনস সহজ বলতে মানে ভাওয়াল থাকা সত্ত্বেও যদি উচ্চারণটা ইউ এর মতো হয়, ইউ এর মতো, তাহলে তার পূর্বে এ হবে। আর যদি আই এর মতো হয় তাহলে তার পূর্বে এন হবে। যেমন একটু দেখি, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি টিচার। ইউনিভার্সিটি ইউ এর মতো হয়েছে না? দেখো ইউ ভাওয়াল থাকা জি স্যার। সত্ত্বেও ইউ এর মতো উচ্চারণ হওয়ার কারণে এ বসবে। দিস ইজ এ ইউনিক, ইউনিক ইউ। আই হ্যাভ বট আমব্রেলা, এই যে আয়ের মতো উচ্চারণ হয়ে গেলেই সেটাতে আবার এন বসবে। এন। হি ইজ এ ইউরোপিয়ান, ইউ। আই স এ ইউ, ই ডাব্লিউ ই ইউ, এটার উচ্চারণটা ইউ। ঠিক আছে? যেরকম আরো কি কি আছে, ইউনাইটেড, ইউনিভার্সিটি, ইউটেন্সিল, ইউনিট, ইউজফুল, ইউনিয়ন, ইউনিক, ইউ, ইউরোপিয়ান, ইউজারার। এই ধরনের যেটাই আসুক না কেন সবগুলোর আগে কি বসবে? এ বসবে, যদিও ভাওয়াল আছে তারপরেও এন বসবে না। ওকে, এগুলো আমরা জানি সবাই কম বেশি। তো কি কি আছে এগুলো একটু দেখাই দিছি, এই আর কি। আচ্ছা এটার দরকার নেই, 6 নাম্বারটা পড়ার দরকার নেই, এগুলো পড়ে মাথা নষ্ট করার দরকার নেই। এগুলো সেন্টেন্স আসলে এমনিতেই বোঝা যায়, সমস্যা হয় না। এটারও দরকার নেই, 7 নম্বরেরও দরকার নেই। আচ্ছা 8 নম্বরেরও দরকার নেই, 9 নম্বরেরও দরকার নেই, 10ও দরকার নেই, 11ও দরকার নেই, 12ও দরকার নেই। এগুলো সবই সেন্টেন্স আসলে এমনিতেই পারা যাবে, খালি খালি নিয়ম পড়ে মাথায় লোড নেওয়ার দরকার নাই। ঠিক আছে? 13ও দরকার নেই। আমি যেগুলো যেগুলো কাটা দিচ্ছি সেগুলোর দরকার নেই। একদম 14তে চলে যাচ্ছে। 14তে যেটা এটা আমরা শিখছি, ও হচ্ছে ভাওয়াল একটা, তাই না? ও দ্বারা শুরু হলে তার পূর্বে এন বসবে, এটি স্বাভাবিক। কিন্তু ও দ্বারা শুরু হয়ে ওয়ান শব্দটির পূর্বে এ বসে। এই যে একটা শব্দই আছে ও দ্বারা শুরু হয়ে তারপরেও এ হয়, ওয়ান। ঠিক আছে? আর বাকি যাই হোক না কেন তার পূর্বে ভাওয়ালের জন্য এনই হবে। আরেকটা আছে, সেটা আমি বলতেছি একটু পরে, আগে এই দুইটা শিখে নেই। আই হ্যাভ সিন ড্যাশ আউল, আউল ও দ্বারা এন। আই স ড্যাশ ওয়ান আইড ম্যান, এই যে ওয়ান শব্দটা থাকলে সেখানে কি হবে? এ, ও থাকা হ্যাঁ সত্ত্বেও। তাহলে এই দুইটা পার্সে বুঝছে? জি স্যার। তাহলে যেখানেই ওয়ান শব্দটা দেখবা, সেখানে এ this, বসবে। হ্যাঁ দিস ইজ এ 1 টাকা নোট, দিস ইজ এ 1 টাকা নোট। তো ওয়ান সেখানেই দেখবা, তার আগে আর্টিকেল থাকলে সেটা এন হবে। আচ্ছা কিছু কিছু জায়গায় কিছু কিছু সেন্টেন্স এরকম দেখবা যেটা
দ্বারা জাতি বুঝায়। তো জাতি বুঝাইতে তার আগে অবশ্যই দা বসবে, প্লুরাল ভাবে বুঝায়। ঠিক আছে, যেমন ড্যাশ ওল্ড আর অ্যাসেট, এই যে এই ওল্ড দ্বারা বয়স্ক লোককে বোঝাচ্ছে, বয়স্ক সকল জাতিকে বোঝাচ্ছে নাকি? জি স্যার। জি স্যার। এবং সকলকে বোঝাচ্ছে সেটা কিভাবে বুঝবো? ভার্ব দেখো প্লুরাল আছে, হ্যাঁ আর আছে। আর আছে, তাহলে একজন হইলে এ আর এন হয় নাকি? জি একের স্যার। অধিক হইলেই তো আর এগুলো দেওয়া যাবে না, এ আর এন বসানো যাবে না। না তো স্যার। সকলকে যখন বুঝাইতে হবে তখন তার আগে দা বসবে। দাপর, দা রিচ থাকে না, ওই একই ধরনের। দাপর মানে সকল ধনী গরিবদের বোঝায়, দা রিচ মানে সকল ধনীদের বোঝায়। বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, জি স্যার। তারপরে আসি এইচ দ্বারা কিছু শব্দ হয়, এইচ এর উচ্চারণ হয়ের মতো হইলে তার পূর্বে এ হয়, আর এইচ এর উচ্চারণ যদি স্বরে অ অথবা স্বরে আ এর মতো হয় তাহলে তার পূর্বে এন হয়। কিরকম? যেমন আই হ্যাভ এ হর্স বাট হি ইজ ড্যাশ, এটা কি হনেস্ট না অনেস্ট বলি? অনেস্ট। অনেস্ট অনেস্ট। বলে। তাহলে অনেস্ট মানেই অ দ্বারা, এই যে অ দ্বারা উচ্চারিত হয়েছে, তার মানে তার আগে এন বসবে, কনসোনেন্ট থাকা সত্ত্বেও তার আগে এন। এটা কি? এই যে উই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর, এটা কি আওয়ার না হাওয়ার? আওয়ার। আওয়ার। তাহলে এই যে আ দ্বারা উচ্চারণটা শুরু হয়েছে, তাহলে অ বা আ হইলে তার আগে এন বসবে। এন বসবে। ক্লিয়ার? ফর এন। আচ্ছা, দেখো এগুলো আমরা সবাই জানি, আগে পরে জানি, শিখছি এগুলো, তাই না? এগুলো নিয়ে এত ওরিড হওয়ার কিছু নেই, এগুলো নর্মাল নিয়ম। আচ্ছা, 16-এ যাচ্ছি। অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন বলতে বোঝায় হচ্ছে শর্ট ফর্ম, তাই না? বিভিন্ন নামের শর্ট ফর্ম। তো এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে দেখো প্রথম অক্ষর বাংলা স্বরবর্ণ হলে তার পূর্বে এন বসে, আর ব্যঞ্জন বর্ণ হলে তার পূর্বে এ বসে। খেয়াল করতে হবে এটা। প্রথম অক্ষর বাংলা স্বরবর্ণ হলে তার পূর্বে এন, আর ব্যঞ্জন বর্ণ হলে তার পূর্বে এ। যেমন এখানে টি এন ও, বাংলা কি হয়? টয় ঋষিকার টি নাকি? তাহলে টি এন ও এটা কি? এটা তাহলে কি স্যার ব্যঞ্জন এ বর্ণ বসবে। নয়? ব্যঞ্জন জি বর্ণ। স্যার। তাহলে এ হ্যাঁ, হবে। তাহলে এ টি এন ও। আচ্ছা, এরকম আছে তোমার বিএ, বিএসসি, বিবিএ, বিকম, হ্যাঁ, ডিসি, ডিলিট, ডিজি, পিএইচডি, পিজি, সবই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। বাট এখান থেকে দেখো হি ইজ ড্যাশ এম এ, এম এর উচ্চারণ কি? যে এম এ, তাহলে উচ্চারণ কি স্বরবর্ণ স্বরবর্ণ। দিয়ে শুরু হচ্ছে না? এ দ্বারা, তাহলে এন এ তো বসবে। একটা স্বরবর্ণ, এই জন্য তাহলে ওগুলোতে এটা এন হচ্ছে স্বরবর্ণ, এন হবে। বসবে। যেমন এসএসসি একই, এই যে এস এ আগে উচ্চারিত হয়, হ্যাঁ, আই এ আ, স্বরে আ আগে উচ্চারিত হচ্ছে, তাহলে আ হচ্ছে স্বরবর্ণ। এম এ, এটাও এই যে এম এ, এ আগে। তারপরে এফ আর সি এস, এফ উচ্চারণ করলে এফ অ এ, তাই না? তো এই জি স্যার। সবগুলোই আমরা যদি মিলাই দেখবো স্বরবর্ণ আগে আসতেছে, এই কারণে তার আগে এন হবে। আশা করি বুঝতে পারছি। নাম্বার 17 দরকার নাই, 18 দরকার নাই, 19 দরকার নাই, 20 দরকার নাই। এগুলো খালি খালি নিয়ম পড়ে মাথা বলছি, ওই যে প্রবলেম হয়ে যাবে, দরকার নাই এগুলো। আমরা যেগুলো দরকার শুধু সেগুলো দেখবো, কিচ্ছুর দরকার নেই। এগুলো 25 পর্যন্ত দরকার নেই, কিছুরই দরকার নেই। তাহলে আমরা খুব কম নিয়মই পড়ছি। এখানে কয়টা বললাম দেখো, এখানে জাস্ট বললাম এই যে 16 নাম্বার একটা, 15 দুইটা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা নিয়ম পড়ছি এ আর এন এর। বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা নিয়ে কোনো টেনশন নাই। এই স্যার গেল যখন এ আর এন শিখবেন এর আপনি ব্যবহার। কি মেনশন করে দিবেন এগুলা, যে কোনগুলা পড়া লাগবে কিনা? হুম, এগুলো দেখলেই বুঝবা, সমস্যা নেই যে কোনটা বলছিলাম কোনটা বলিনি। ঠিক আছে? জি। আচ্ছা, দেখো তারপরে যাচ্ছি 8টা মাত্র। নিয়ম আছে 23টা না 24টা, 25টা, তার মধ্যে 8টা, ওইটা বলেই দিলাম তো কি কি, দেখলেই বুঝবা, সমস্যা নেই। নিচের গুলা খুব একটা বলি নাই, উপরের কয়েকটা খালি পড়াইছি। দা এর ব্যবহারে যদি যাই, দা
বলতেই আমরা বুঝাচ্ছি, নির্দিষ্ট করে বুঝাই। তেমনিভাবে সেন্টেন্সে কিছু স্পেসিফিক এক্সপ্লেনেশন আছে বা এক্সপ্রেশন আছে যেগুলোর আগে দা হয়। এইটা প্রথমটা যেটা মর্নিং, ইভিনিং, এক্সামিনেশন, আফটারনুন, মিডনাইট, ডেড নাইট, মানে বিভিন্ন সময়। ওই যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি আমি, তাই না, বলি না আমি সকালে হাঁটতে যাই। হ্যাঁ, আমি বিভিন্ন সময়ের কথা যখন মেনশন করা হয় মর্নিং, ইভিনিং, তখন তার পূর্বে হচ্ছে তোমাকে দা বসাতে হবে। যেমন হি বিগিনস হিজ ওয়ার্ক ইন দা মর্নিং, ইভিনিং হলে ইভিনিং, আফটারনুন হলে আফটারনুন, ঠিক আছে, মিডনাইট হলে মিডনাইট। আই উইল সিট ফর দা এক্সামিনেশন, এক্সামিনেশন মানে পরীক্ষার সময় বোঝাচ্ছে এখানে, এই জন্য এই ধরনের সেন্টেন্সের আগে হচ্ছে দা বসাতে হবে। প্লুরাল নাউনের পূর্বে দা বসে, অবশ্যই দা হবে। প্লুরাল কোনো কিছুর আগে যদি আর্টিকেল বসাইতে হয় তাহলে অবশ্যই দা দিতে হবে, কারণ প্লুরাল মানে তো আর একটি না, এই জন্য এয়ার এয়ান হবে না, এটা সহজ বিষয়, এগুলো নিয়ম পড়ে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তারপরে দেখা যাক এই যে মেন, তাহলে দা মেন, তাই না, মেন তো প্লুরাল। আচ্ছা, এইখানে যেটা আমি আর আগেও দেখাইছি ওইটা, তো এটার একটু এক্সপ্লেনেশনটা আমি আর একটু ডিফারেন্ট ভাবে ভালো করে দেই। এখানে তিনটা সেন্টেন্স একটু দেখো। ড্যাশ পায়াস আর হ্যাপি, ড্যাশ পায়াস ম্যান ইজ হ্যাপি, ড্যাশ পায়াস মেন আর হ্যাপি। তিনটা সেন্টেন্স, তাই না, তিন ভাবে, বাট কাইন্ড অফ জিনিসটা একই, সেন্সটা একই। তিনটার অর্থ একটু বলবা আমাকে তিনজন, দেখি। পায়ার্স মানে এটা কি, এটাই তো জানি না। পায়াস মানে ধার্মিক, ধার্মিক। ধার্মিক ব্যক্তি। দেখো প্রথমে যেটা বোঝাচ্ছে সেটা একটু আগে আমরা দেখছিলাম, সকল ধার্মিক ব্যক্তিকে বা The জাতিকে বোঝাচ্ছে। pious are happy. হ্যাঁ, এখানে এই সকল জন্য আর, ধার্মিক লোক সকল happy. ধার্মিক ব্যক্তিকে বোঝায়, এই জন্য তার জন্য দা। ড্যাশ A, পায়াস ম্যান ইজ হ্যাপি, তাহলে এখানে ইজ মানে A সিঙ্গুলার, হবে একজনকে বোঝাচ্ছে। singular. এখানে এ পায়াস ম্যান ইজ A, হ্যাপি, যেহেতু একজনকে বোঝাচ্ছে। ড্যাশ পায়াস তারপরে এটা মেন দা আর হ্যাপি, হবে। এটাও প্লুরাল বোঝাচ্ছে অনেককে, দ্যাট মিনস এটাতেও দা হবে। তাহলে বুঝতে পারছো যে যদি এক্সপ্রেশন যেভাবে আসুক সেভাবে আমাকে আর্টিকেলটা বসাতে হবে। জি স্যার। খালি পায়াস দেখলেই যে জাতি বুঝাই ফেলবা। হ্যাঁ, যেমন এখানে ড্যাশ রিচ ম্যান ইজ হ্যাপি, ওই যে বলছে রিচ জাতি বুঝাইলে দা আগে, দা আগে, তাহলে দা রিচ ম্যান ইজ হ্যাপি বলে দিতা, কিন্তু না, খেয়াল রাখতে হবে। ওকে, জি স্যার। এই গেল আরেকটা নিয়ম। লাস্ট আজকে এটা পড়াই, তারপরে আর পড়াবো না, ঠিক আছে। 4 আর 5 নাম্বারটা কম্বাইন নিয়ম অ্যাকচুয়ালি। তো 4-5 যেটা বলছে সেটা মূল কথা হচ্ছে কি লেখছে এখানে বলো তো। ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি কি আমরা চিনি? জি স্যার। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি বলতে আমরা যেটা বুঝি, ডিগ্রি তিনটা: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি যদি না পড়ে থাকি আমি বলতেছি, সমস্যা নাই। পজিটিভ, কম্পারেটিভ আর একটা হচ্ছে সুপারলেটিভ, এই তিনটা। সুপারলেটিভ। আর শব্দ যদি লিখি তাহলে অনেকে বুঝে ফেলবা যে কি বলতেছে, গুড, গুড, বেটার, বেস্ট। বেটার, বেস্ট। আচ্ছা, তারপরে যদি বলি বিউটিফুল, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। হ্যাঁ, এখানে হলো মোর বিউটিফুল আর হচ্ছে মোস্ট মোস্ট বিউটিফুল। বিউটিফুল। তাহলে এই গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা এটা জানি। পজিটিভ হচ্ছে নর্মালি একজনের সাথে একজনকে বুঝাইতে, কম্পারেটিভ হচ্ছে দুই ব্যক্তির মধ্যে তুলনা বুঝাইতে, আর সুপারলেটিভ হচ্ছে অনেকের মধ্যে তুলনা বুঝাইতে। যেমন আই এম গুড মানে আমি ভালো। তারপরে আমার চেয়ে যদি বলি শান্ত ভালো, তাহলে শান্ত ইজ বেটার দেন মি। আর যদি বলি শান্ত সবচেয়ে ভালো, তাহলে শান্ত ইজ দ্য বেস্ট। ওই যে বেস্ট, তার আগে একটা দা লাগাই দিছি, কারণ সে একাই। সুপারলেটিভ মানে সবার উপরে, যে মানে সবার চেয়ে উপরে, কারণ উপরে খারাপ হইতে পারে, ভালো হইতে পারে, সেটা পরের বিষয়। মানে সবচেয়ে উপরে যে, মানে একক ব্যক্তি, একক বস্তু, যার কোনো দ্বিতীয় নাই।
তার মতো কেউ নাই, একক, একটাই, অনেকের মধ্যে একজনই যে, এরকম এটা হচ্ছে সুপারলেটিভ। বুঝতে পারছো? তাহলে এই যে এই ধরনের সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে আর্টিকেল, সহজ বিষয়। এখন সুপারলেটিভ ডিগ্রি অনেক ভাবে হয়, যেমন এই যে এখানে ইএসটি যোগ হয়েছে, যে ইএসটি যোগ হয়ে সুপারলেটিভ ডিগ্রি হয়েছে, তার আগে দা বসছে। 5 নম্বরে যেটা বলছে যে অ্যাডজেক্টিভের পূর্বে মোস্ট যোগ হয়ে এটাও সুপারলেটিভ ডিগ্রি হয়, এই জন্য তার আগে দা বসে। বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে সহজ বিষয়, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, এবং সুপারলেটিভ ডিগ্রি বেসিক্যালি যেভাবে হয় যে ইএসটি যোগ হয়ে হয় এবং মোস্ট যোগ হয়ে হয়, যেটা আমরা দুটো উদাহরণ দিয়ে দেখলাম। এরকম নানান শব্দ নানান ভাবে হয়, কোনোটা ইএসটি কোনোটা মোস্ট যোগ হয়ে। তো এইরকম সুপারলেটিভ ডিগ্রি থাকলে তার আগে দা বসবে, এটা খুবই সাধারণ স্বাভাবিক জিনিস, সবাই কম বেশি জানি আর কি, জাস্ট একটু ডিটেলস বললাম। আচ্ছা, তো 5 নাম্বার পর্যন্ত আজকে পড়াবো, আজকে আর সামনে আগাবো না। নেক্সট দিন ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে, পরবর্তীতে আমরা প্র্যাকটিসে চলে যাব। ঠিক আছে? তো আজকে এই স্যার পর্যন্তই রাখবো। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। অবশ্যই। আমি তো রেকর্ড ক্লাসগুলো পাই না হোয়াটসঅ্যাপে গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে পাও না কেন? না পাওয়ার তো কোনো কারণ আমি দেখি না। আমি তো দেখি না স্যার যেখানে রেকর্ড ক্লাসগুলো আছে। তুমি লিংক পাও নাই একটা? না স্যার। তোমাদের ক্লাসকে আপলোড করছি না? হ্যাঁ, ক্লাস তো আপলোড করতেছি অলরেডি। টেন্সের একটা ক্লাস আপলোড করছি শুধু। আচ্ছা, আরেকটা দিতে হবে তোমাদের, সমস্যা নেই, দিবনি। দেইনি কেন বুঝলাম না। স্যার যাই হোক, স্যার ওই আমি লিংকটা লিংকটা তোমাদেরকে, দিতেন গ্রুপে। আচ্ছা গ্রুপে তো ওদেরকে বলতে হবে, ওরা দিবে। আমি একটু এই যে ক্লাসের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, দেখ। স্যার আমি অনেকবার বলছি দেন না। আচ্ছা দরকার নাই তো, তুমি এই যে ক্লাসের কমেন্ট বক্সে যাও না, এখানে ঢুকো, 3 ডটে যে ইনকল মেসেজ আছে, দেখো ইনকল মেসেজ। স্যার আমাদের অ্যানাদার ক্লাসগুলো কখন হবে? দেখছো যে পাও নাই, দেখো ক্লাসের মেসেজ বক্সে দিয়েছি। স্যার ওইটা হোয়াটসঅ্যাপের গ্রুপে দিলে ভালো হয়। আচ্ছা গ্রুপে দিব, এখন কি নিবা কি নিবা না? হ্যাঁ পাইছি স্যার এটা। তাহলে আর সমস্যা কি, একটাই তো, সারা জীবনে এই লিঙ্ক কি চলবে, আর কোনো লিঙ্ক পাইতে হবে না তোমার। ওকে, জি স্যার। এখন তুমি হোয়াটসঅ্যাপে কাউরে পাঠায় রাখো, পাঠায় রাখলে তুমি নিজেই তো অ্যাক্সেস করতে পারবে, সমস্যা নেই। ফোনের নোটপ্যাডে কপি করে রাখো। নেক্সট একটু পিন করে দিলে ভালো হইবে, যে পিন করে দিলে সহজে পাওয়া যাবে। পিন করলেও তো পায় না, যারা নতুন ভর্তি হয় পরে যোগ হয়, ওরা তো আর আগের মেসেজ পায় না, বুঝনি? আচ্ছা স্যার, জি স্যার। নেক্সট ক্লাস কয়টা আর পিন করা যায়? বারবার দিয়ে তো পিন করা, ওটা আরো প্রবলেম হবে, পিন করে কোনটাই যাবে শেষে। যাই হোক, ওটা এখন তো পাওয়ার কথা। স্যার আমার ফোনে কপি করা যায় না, গ্রুপে আরেকবার দিলে ভালো হতো। আচ্ছা গ্রুপে এখন বলে দিচ্ছি, দিয়ে দিবেনি, সমস্যা নেই। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের অন্য ক্লাসগুলো কখন হবে? অন্য কি ক্লাস হবে তোমার আবার? স্যার অন্য ফিজিক্সের যেমন অন্যান্য সাবজেক্ট আছে না, ওগুলো কখন হবে? ফিজিক্সের অন্যান্য সাবজেক্টের ক্লাস আমরা নেই না তো। স্যার সব ক্লাসই তো নেওয়ার কথা বলছিল। কে বলছে? স্যার জাস্ট ইংলিশ? হ্যাঁ, স্যার অন্যান্য ডিপার্টমেন্টে তো কোশ্চেনগুলো দেয়া হয়। কোশ্চেন দেওয়া হয়, সেটা পরীক্ষা নেওয়া হবে, সাজেশন দেওয়া হবে, সেখানে কিছু গাইডলাইন্স ক্লাস হবে, এটুকুই। বাট রেগুলার তো আর ক্লাস হবে না, রেগুলার ক্লাস হলে তো কোর্স নিতে হবে 10,000 টাকা। ও জাস্ট ইংলিশ ক্লাসটা হবে? ইংলিশ ক্লাস হবে, ওগুলোর সাজেশন যাবে, ওগুলোর হচ্ছে পরীক্ষা হবে, আর কিছু গাইডলাইন্স ক্লাস হবে। মানে সিলেবাস আমাদের সাজেশন দেওয়ার পরে সেগুলোর, সাজেশন তো অলরেডি দেওয়া হচ্ছে কিছু কিছু, তো সাজেশনের বেসিসে কিছু ক্লাস হবে। সেই ক্লাসগুলো কি পরে হবে? সেটা কিছুদিন পরে হবে। ও ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, তো ভালো থাকো সবাই, আজকে এ পর্যন্তই। ওকে।